প্যারাডক্সিক্যাল সাজিদ 2 পর্ব ৩১ গল্পে জল্পে ডারউইনিজম সৌরভ সোহরাওয়ার্দী হলে নতুন উঠেছে সারাদিন আমার পেছনে ছায়ার মতো লেগে থাকে তার একটি ব্যাপার আমার খুব চোখে পড়ে সে যখন আমাকে ভাইয়া বলে ডাকে তখন তার দুই গালে খুব সুন্দর টোল পড়ে তার গালে টোল পড়া দেখে আমার হুমায়ুন আজাদের বিখ্যাত কবিতার দুটো লাইন মনে পড়ে যায় কবি লিখেছিলেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব শিশুর গালের একটি টোলের জন্যে সৌরভ অবশ্য শিশু নয় সদ্য যৌবনে পা দেওয়া তগড়া যুবক তবুও তার গালে টোল পড়া দেখে তাকে শিশুদের মতোই দেখায় ৩ দিন ধরে সে আমার কাছে বায়না ধরেছে তার খুব ইচ্ছা সে সাজিদকে দেখবে আমার কাছে সাজিদের এত এত গল্প শুনে সে নাকি সাজিদের বিশাল বড় ফ্যান হয়ে গেছে সেদিন ভোরবেলায় দেখি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে বলা কওয়া ছাড়া তার এমন আগমনে বিস্মিত হয়ে বললাম, এত সকাল সকাল আমার কাছে সে বলল, তোমার কাছে আসেনি তো সাজিদ ভাইয়ার কাছে এসেছি আমি বেশ অবাক হওয়ার মতো করে বললাম, সাজিদকে যে এসেছিস সাজিদ জানে সে মুখ কালো করে বলল, তা কি করে জানবে সাজিদ ভাইয়াকে তো আমি চিনি ভাইয়াও আমাকে চেনে না আমি কঠিন চেহারায় বললাম, তাহলে বললি যে সাজিদের কাছে এসেছিস সে বলল, ওমা তুমিই তো বলেছিলে তোমরা একই রুমে থাকো ভাবলাম হঠাৎ করেই চলে আসি তোমাকে আর সাজিদ ভাইয়াকে দুজনকেই চমকে দিই সৌরভের চমকে দেওয়ার কথা শুনে আমার নিজেরই চমকে যাওয়া উচিত সাজিদকে ভালো করে চিনলে সে সাজিদকে চমকে দেওয়ার কথা মুখেই আনত না যে ছেলের পাশে বোমা ফাটলেও টনক নড়ে না সৌরভকে দেখে সে যে চমকে যাবে এই দৃশ্য ভাবতেই আমার হেসে কুটি কুটি হতে মন যাচ্ছে সৌরভকে বললাম, তোর টাইমিংটা ভুল ছিল রে ১ সপ্তাহ হলো সাজিদ নেই বাড়িতে গেছে সৌরভ হতাশ কণ্ঠে বলল, ওহ সমস্যা নেই আমি তো আছি বল তোর কি কি জানা লাগবে সাজিদের চেয়ে আমি ভালো উত্তর দিয়ে থাকি আজকাল সৌরভ হেসে উঠে বলল, ফাজলামও করো না তো সাজিদ ভাইয়াকে সেই কবে থেকেই দেখতে চাইছি আচ্ছা ফাজলামও বাদ ভেতরে এসে বস একটি সারপ্রাইজ আছে তোর জন্যে সারপ্রাইজের কথা শুনে সৌরভের চোখ মুখ ঝলমল করে উঠল সে বলল, সাজিদ ভাইয়া ভেতরেই আছে তাই না না তো উঠতি ছেলেপিলেদের এই এক সমস্যা ধৈর্য থাকে না মোটেও খানিকটা কর্কশ গলায় বললাম, তোকে যখন বলেছি সারপ্রাইজ আছে তখন তো কিছু একটি আছেই তাই না এত প্রশ্ন করিস কেন সৌরভ বেশ লজ্জিত চেহারায় বলল, সরি ভাইয়া ভাইয়া বলতে গিয়ে বেচারার গালে টোল পড়া দেখে আমি হেসে দিলাম বললাম, হয়েছে এবার ভেতরে আয় সৌরভ ভেতরে এসে বসল ছেলেটি বেশ ভদ্র কম কথা বলে কিছু বললে মনোযোগ দিয়ে শোনে দ্বিমতের জায়গাগুলো খুব ধীরে সুস্থে তুলে ধরে আমি তাকে বললাম, চা খাবি সৌরভ সে মাথা নেড়ে বলল, খাবে না নিজের জন্য ১ কাপ চা করে নিয়ে আমি চেয়ারে এসে বসলাম চায়ের কাপে চুমুক দিয়ে সাজিদের বুক শেলফটি দেখিয়ে বললাম, এটি হচ্ছে আমাদের বিখ্যাত মিস্টার আইনস্টাইনের বুক শেলফ সৌরভ আমার দিকে বেশ অদ্ভুতভাবে তাকাল বলল, আইনস্টাইনের বুক শেলফ মানে কোনা চোখে সৌরভের দিকে তাকালাম তার চোখ মুখে বিস্ময়ের রেশ ফুটে উঠেছে বুঝতে পারলাম সাজিদের আইনস্টাইন হয়ে ওঠার গল্পটি তার কাছে করা হয়নি এজন্যই বেচারা চমকে গেছে বললাম, সে এক লঙ্কা কাহিনী অন্যদিন করা যাবে হালকা নীরবতার পরে সৌরভ বলল, কি সারপ্রাইজ সেটি তো বললে না আরে তাই তো ওকে তো একটি সারপ্রাইজ দেব বলেছিলাম কিন্তু কি যে দিই এদিক ওদিক তাকাতেই আমার চোখ গিয়ে আটকাল সাজিদের ড্রয়ারের দিকে ইউরেকা এই ড্রয়ারেই তো তার বিখ্যাত ডায়েরিটি থাকে মানধাতা আমলের সেই ডায়েরি উঠে গিয়ে তার ড্রয়ার খুলে ডায়েরিটি বের করলাম সৌরভের হাতে দিয়ে বললাম, এইটাই হলো সারপ্রাইজ সে চোখ বড় বড় করে ডায়েরিটির দিকে তাকিয়ে বলল, এটি তো একটি ডায়েরি মনে হচ্ছে হ্যাঁ ডায়েরি তো এটি দিয়ে আমি কি করব পড়বি তোমার ডায়েরি পড়ে আমি কি করব ধুর এটি আমার ডায়েরি না এটি সাজিদের ডায়েরি খুব বিখ্যাত ডায়েরি আমার মতে ডায়েরিটি সাজিদের এই কথা শুনে ওর মুখ ঝলমল করে উঠল পরক্ষণেই বলল, কিন্তু সাজিদ ভাইয়ার ডায়েরি এভাবে পড়া কি ঠিক তিনি যদি কিছু মনে করেন সৌরভের ব্যবহারের মতো তার কমন সেন্সটাও ভারী চমৎকার অন্যের সামান্য ডায়েরি পড়ার ব্যাপারেও সে কত কিছু চিন্তা করে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে এইরকম কমন সেন্সের বড়ই অভাব আমি বললাম, শোন এই ডায়েরিটি তার বিভিন্ন ভাবনা ভ্রমণ কাহিনী অভিজ্ঞতার লেখাজোখাতে ঠাসা সাজিবি এই ডায়েরি পড়ার অনুমতি আমার আছে আমি তোকে অনুমতি দিলাম তুই নিশ্চিন্তে পড়তে পারিস মন চাইলে পড় আমি হালকা পড়াশোনা করে নি সৌরভ ডায়েরির পাতা উল্টে পড়তে লাগল খেয়াল করলাম সে ডায়েরির একেবারে শেষ দিক থেকে শুরু করেছে ডায়েরির পাতায় বড় বড় করে একটি শিরোনাম লেখা গল্পে জল্পে ডারউইনিজম সৌরভ খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করল ডারউইন হলেন
বিবর্তনবাদের জনক। পৃথিবীতে সকল উদ্ভিদ এবং প্রাণী এসেছে একটি এককোষী ব্যাকটেরিয়া থেকে। এই তত্ত্বকে জনপ্রিয় করার নেপথ্য নায়ক হলেন এই ডারউইন। তার ব্যাপারে বিভিন্ন মহল থেকে নানান রকম গল্প ও ঘটনা জানা যায়, কিন্তু আজকে আমি ডারউইন তথা তার তত্ত্বের যে দিকটি লিখতে যাচ্ছি সেটি একটি বিধ্বংসী দিক। এই দিকটার কথা খুব কম বিবর্তনবাদী জানে অথবা জানলেও স্বীকার করে না। প্রকৃতিতে প্রাণীদের টিকে থাকার ব্যাপারে যে তত্ত্ব ডারউইন প্রস্তাব করেছিল সেটি ছিল ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতি বেছে নেবে দিন শেষে প্রকৃতিতে কে টিকবে আর কে বিলুপ্ত হবে। ডারউইন তার বিখ্যাত বই, যেটিকে বিবর্তনবাদের বাইবেল বলা হয়, সেটির নামও রাখেন এটিকেই মূল বিষয় ধরে। বইটির নাম অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বইটির নাম থেকেই বইটির বিষয়বস্তু সহজে অনুমেয়, কিভাবে প্রকৃতির বাছাইয়ের মাধ্যমে প্রাণীর উদ্ভব হয়। বাহুল্যবাহ, এই ন্যাচারাল সিলেকশনকে অনেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হিসেবেও উল্লেখ করে থাকে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে হল যোগ্যতমের টিকে থাকার লড়াই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মূল কথা হল প্রকৃতিতে একটি অবিরাম সংগ্রাম চলছে। এই সংগ্রাম হল টিকে থাকার সংগ্রাম। দিন শেষে প্রকৃতিতে তারাই টিকবে যারা যোগ্য, অযোগ্য এবং দুর্বলেরা বিলুপ্ত হবে। আপাতদৃষ্টিতে এই কথাগুলোকে বৈজ্ঞানিক কথাবার্তা মনে হলেও এই কথাগুলো দ্বারা উৎসাহিত হয়ে মানব ইতিহাসে ঘটে গেছে এমন কিছু ঘটনা যার দায় ডারউইনিজম কোনোভাবেই এড়াতে পারে না। সৌরভ খুব অবাক হল। সে এতদিন ভাবত হিটলার একজন গোঁড়া খ্রিস্টান হয়ে পড়েছিল, যার কারণে সে ইহুদিদের প্রতি চরম বিদ্বেষী হয়ে ওঠে। কিন্তু ঘটনার পরম্পরা যে এত গভীরে সে আসলে কখনো ভাবতেও পারেনি। সৌরভ ভাবল, আচ্ছা, হিটলার কি সত্যিই ডারউইনিয়ান এভলিউশন পড়েই এতদূর এগিয়েছে? সে ডায়েরিটার পরের পৃষ্ঠা উল্টাল। পরের পাতাগুলো বেশ ভর্তি। সে খুব মনোযোগ দিয়ে আবার পড়তে শুরু করে দেয়। এখানে কেবল হিটলারের ঘটনা দিয়ে ইতি টেনে দিলে ব্যাপারটির প্রতি অন্যায় করা হবে। শুধু হিটলারকেই নয়, ডারউইন প্রভাব ফেলেছিলেন আরও অনেক বিখ্যাত ব্যক্তির ওপরেও। এই তালিকায় আছে কার্ল মার্কস, লেনিন এবং স্ট্যালিন। কার্ল মার্কসকে সমাজতন্ত্রের জনক হিসেবে গণ্য করা হয়। সমাজতন্ত্র হিসেবে আমাদের যা বলা হয় বা যা শেখানো হয় তা হল সমাজতন্ত্র সমাজের শ্রেণী বৈষম্য নিয়ে কাজ করে। আদতে এখানেও একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। সমাজতন্ত্রের আগাগোড়া জুড়ে রয়েছে ডারউইনিজম, আর ডারউইনিজম সম্পর্কিত নাস্তিকতার সাথে। সুতরাং সমাজতন্ত্রকে বলতে গেলে নাস্তিকতার প্রতিরূপ হিসেবে কল্পনা করা যায়। যাই হোক, কার্ল মার্কসের সাথে ডারউইনিজমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসা যাক। মূলত কমিউনিজম তথা সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন দুজন, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। কমিউনিজমের ওপরে কার্ল মার্কসের লিখিত বিখ্যাত একটি বই আছে। এটিকে সমাজতন্ত্রের বাইবেল বলা যেতে পারে। বইটির নাম দাস ক্যাপিটাল। খুবই মজার ব্যাপার হচ্ছে, কার্ল মার্কস নিজেই বইটি উৎসর্গ করেছিলেন বিবর্তনবাদের জনক ডারউইনকে। ডারউইনকে দুজনে এত বেশি পরিমাণে পছন্দ করতেন যে ডারউইনের প্রথম বই অরিজিন অফ স্পিসিস বের হলে ফ্রেডরিক এঙ্গেলস এক চিঠিতে কার্ল মার্কসকে লেখেন, ডারউইন, হুম আই এম জাস্ট নাও রিডিং, ইজ স্প্লেন্ডিড। এঙ্গেলসের চিঠির প্রত্যুত্তরে মার্কস লিখেছেন, দিস ইজ দ্য বুক which contains the basis of natural history of our views. মার্কস বলেছেন যে তারা ন্যাচারাল হিস্ট্রি সম্পর্কে যে ধারণা পোষণ করে থাকে সেটার পূর্ণ প্রতিফলন আছে ডারউইনের বইতে। সুতরাং ডারউইনিজম আর মার্কসিজম তথা সমাজতন্ত্র যে মুদ্রার এপিট ওপিট সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কাহিনীর এখানেই অবশ্য শেষ নয়। লেসাবেল নামের এক বন্ধুকে মার্কস চিঠিতে লিখেছেন, Darwin's book is very important and serves me as a basis in natural science for the class struggle in history. শ্রেণী সংগ্রামের যে ভিত্তি এবং প্রকৃতিতে সবখানে যে সেটি বলবৎ, ডারউইনের রচনাবলী পড়ার পরে সেটি কার্ল মার্কস আরও ভালোভাবে উপলব্ধি করেন। এই কথার সত্যতা পাওয়া যায় কার্ল মার্কসের বন্ধু এঙ্গেলস লিখিত একটি বইতে। এঙ্গেলস ডারউইন এবং কার্ল মার্কসকে একই সমান্তরালে এনে লেখেন, Just as Darwin discovered the law of evolution in organic nature, so Darwin discovered the law of evolution. Marx discovered the law of nature in human history. অর্থাৎ ডারউইন উদ্ভিদ এবং প্রাণীর অর্গ্যানিক ফিল্ডের যে ল আবিষ্কার করেছেন, মার্কস সেরকম ল আবিষ্কার করেছেন মানব জাতির ইতিহাসের। আরও সহজভাবে ডারউইন যে শ্রেণী সংগ্রামের ভেতর দিয়ে উদ্ভিদ এবং প্রাণী জগতের আবির্ভাবের কথা বলেছেন, ঠিক সেই একই শ্রেণী সংগ্রামের ভেতর দিয়ে মানবজাতির ইতিহাসের বিবর্তনের কথা বলেছেন মার্কস। ডারউইনিজম এবং কমিউনিজমের মধ্যকার সুগভীর সম্পর্ক বোঝাতে কার্ল মার্কসের একই জীবনীতে লেখা হয়েছে, Darwinism presented a whole string of truths supporting Marxism and proving and developing the truth of it. The spread of Darwinist evolutionary ideas created a fertile ground for Marxist ideas as a whole to be taken on board by the working class.
Marx, Engels, and Lenin attached great value to the ideas of Darwin and pointed to their scientific importance, and in this way, the spread of these ideas was accelerated. অর্থাৎ মার্কসিজম তথা কমিউনিজম যে একটি অন্যটির পরিপূরক সে কথা এই বক্তব্যগুলাতে একদম সুস্পষ্ট। আরও বলা হয়েছে ডারউইনের আইডিয়া থেকে মার্কস, এঙ্গেলস এবং লেনিনরা উপকৃত হয়েছে এবং সেগুলো কাজে লাগিয়েছে। সৌরভ যেন খুব চিন্তায় পড়ে গেল। এই তো কয়েকদিন আগে সৌরভদের ডিপার্টমেন্টের এক বড় ভাই তার কাছে কমিউনিজমের দাওয়াত নিয়ে এসেছিল। রক্ষণশীল ধর্মীয় পরিবার থেকে উঠে আসা ধার্মিক যুবক সৌরভ তখন মাত্র ক্যাম্পাসে পা দিয়েছে। তার কাছে বিভাস মণ্ডল নামের একজন কমিউনিস্ট ছাত্র আন্দোলনের নেতা কমিউনিজমের ব্যাপারে একথা সেকথা বলতে এলে সৌরভ প্রথমেই জিজ্ঞেস করেছিল, আচ্ছা, কমিউনিজম কি নাস্তিকতা ঘেঁষা কোনো কিছু? সেদিন বিভাস মণ্ডল বেশ সুন্দরভাবেই সৌরভের এই প্রশ্নকে এড়িয়ে গিয়েছিল। আজ সৌরভ বুঝতে পারছে আসলে কমিউনিজম আর এইথিইজম তথা ডারউইনিজমের মধ্যে কী সম্পর্ক। সে আবার পড়া শুরু করে দেয় সাজিদের ডায়েরি। কার্ল মার্কসের ফিলসফিকে যে ব্যক্তি বাস্তব রূপ দান করে তার নাম লেনিন। ইতিহাসের ছাত্র মাত্রই নামটির সাথে পরিচিত। কমিউনিস্ট বলশেমিক মুভমেন্ট নামের একটি ইতিহাস বিখ্যাত আন্দোলনের মাধ্যমে লেনিন রাশিয়ার ক্ষমতা দখল করে। বলাই বাহুল্য, এই আন্দোলন রাশিয়ার ইতিহাসের অন্যতম একটি রক্তক্ষয়ী আন্দোলন ছিল। এই আন্দোলনে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ এবং বাস্তুহারা হয়েছিল অনেক মানুষ। মার্কসের অন্যতম শিষ্য, কমিউনিজমের ঝান্ডাবাহী এই লেনিনও ছিল ডারউইনের একজন গুণমুগ্ধ ভক্ত। ডারউইন সম্পর্কে সে লিখেছে, ডারউইন put an end to the belief that the animal and vegetable species bear no relation to one another, except by chance, and that they were created by God and hence immutable. মানে ধর্মবাদী ধার্মিকরা উদ্ভিদ এবং প্রাণীর ব্যাপারে যে প্রথাগত বিশ্বাস রাখে সেই বিশ্বাসের ইতি ঘটিয়েছেন ডারউইন। লেনিনের পরে রাশিয়ার ক্ষমতা দখল করে আরেক নাস্তিক বস্তুবাদী কমিউনিস্ট স্ট্যালিন। ইতিহাস থেকে জানা যায় স্ট্যালিন হত্যা করেছিল প্রায় 1 মিলিয়ন মানুষকে এবং ঘরবাড়ি ছাড়া করেছিল 20 মিলিয়নেরও বেশি মানুষকে। এই স্ট্যালিনও ছিল ডারউইনের একজন তুখর ভক্ত। ডারউইন সম্পর্কে স্ট্যালিন লিখেছে, There are 3 things that we do to disabuse the minds of our seminary students. We had to teach them the age of the earth, the geologic origin, and Darwin's teachings. ছোটবেলা থেকেই স্ট্যালিন ডারউইনের ফ্যান হয়ে পড়ে। স্ট্যালিনের এক বাল্যবন্ধু স্ট্যালিনের জীবনী লিখেছিল। সেখানে তিনি জানিয়েছেন যে স্ট্যালিন মূলত ডারউইনের বইপত্র পড়েই নাস্তিক হয়ে পড়ে এবং তার সেই বন্ধুকে ডারউইনের বইপত্র পড়ার জন্য চাপ প্রয়োগ করত। তিনি লেখেন, At a very early age, while still a pupil in the ecclesiastical school, Comrade Stalin developed a critical mind and revolutionary sentiments. He began to read Darwin and became an atheist. হিটলার, মার্কস, এঙ্গেলস, লেনিন এবং স্ট্যালিন পৃথিবীর ইতিহাসে কেউ ঘটিয়েছে হত্যাকাণ্ড, কেউ বপন করেছে নাস্তিকতার বীজ। এদের সবার মূল গিয়ে পৌঁছেছে একটি জায়গায়, ডারউইন এবং ডারউইনিজম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমাদের ইতিহাস কিংবা বিজ্ঞানের কোনো পাঠ্যতালিকায় আমরা এই ইতিহাসগুলো খুঁজে পাই না। সবখানে একটা আবঝা অন্ধকার। সাজিদের ডায়েরিতে এই পর্যন্তই লেখা। সাজিদ ডায়েরিটি বন্ধ করল, এরপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বলেছিলে সাজিদ ভাইয়ার কোনো এক স্যার তাকে কি একটি নামে ডাকে? আমি বললাম, হুঁ, মফিজুর রহমান স্যার। সাজিদকে মিস্টার আইনস্টাইন বলে, ব্যঙ্গ করে। তিনি কিন্তু খুব একটা খারাপ বলেন না। সৌরভের কথা শুনে আমার চোখে কপাল উঠে গেল। বললাম, মানে? সৌরভ মুচকি হেসে বলল, সাজিদ ভাইয়া হলো আমাদের আইনস্টাইন। আমি সৌরভের চেহারার দিকে তাকালাম ভালো করে। ছেলেটি তখনও হাসছে। তার গালে সুন্দর একটি টোল পড়েছে, ভারী সুন্দর।